খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 37টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিজেপির সমর্থনে আমি মুখ্যমন্ত্রী হব, ভোটের আগেই পরোক্ষ জোট স্বীকার করলেন হুমায়ুন। স্কুলে 50% উপর মুসলিম বাচ্চা থাকায় কর্তৃপক্ষ আর মমতা পুলিশের যৌথ উদ্যোগে পুজো বন্ধ করে দিল, চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। হুমায়ুনের সঙ্গে কি জোট করবে বামেরা, স্পষ্ট করে দিলেন বামফ্রন্টের বিমান বসু। সরস্বতী পুজোয় দিনহাটা কলেজে দুই দলের বচসা ঘিরে রণক্ষেত্র, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। বাঁকুড়ায় বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সরব শুভেন্দু, সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। বর্তমান নিউজ। বোন থেকে বউ, 2021-এ হিরণকে ভাইফোঁটা দিয়েছিলেন ঋত্বিকা। ফার্স্ট ছবি কি জানাচ্ছেন প্রথম স্ত্রী অনিন্দিতা। নেতাজি বেঁচে থাকলে তাকেও ডাকতো শুনানিতে, সুভাষচন্দ্রের জন্মদিনের প্রশ্ন মমতার, কেন্দ্র ও কমিশনকে একযোগেই তোপ। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, সংবিধান মানি, শুনানি কেন্দ্রের তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল চিঠি দিলেন ইয়ারোকে। শুনানির সময়ে কোনো অশান্তি বা হামলা হলেই এফআইআর করার নির্দেশ কমিশনের। খুন হননি বেলডাঙ্গার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনলো ঝাড়খণ্ড পুলিশ। বন্দে ভারতে বন্ধ আমিষ, তৃণমূলের সুরে বিরোধিতায় বিজেপি রাজ্য সভাপতি। 24 তারিখ বাড়ি ফেরার কথা, কাশ্মীরে খাদে পড়ে মৃত্যু ঝাড়গ্রামের জওয়ানের, শোকে কাতর মা বাবা। হাবড়ায় নেশামুক্তি কেন্দ্রে রহস্য মৃত্যু, ধৃত 7, তদন্তে পুলিশ। ভারত নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন, আহ্বান প্রাক্তন বিজেপি রাজ্য নেতা চন্দ্র বসুর। কলকাতা থেকে কিশোরীকে অপহরণ করে চণ্ডীপুরে, হাওড়া স্টেশনে ফাঁদ পেতে অভিযুক্তকে ধরল পুলিশ। আজ যখন তার সাহায্যের প্রয়োজন তখন কেউ পাশে নেই, মুকুলের জন্মদিনে হতাশা শুভ্রাংশুর। দিল্লি আজ চক্রান্ত নগরী, দেশের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা চলছে, নেতাজির জন্মদিনে মমতা। সিজিওতে ইডির ডিরেক্টর রাহুল নবীন, বৈঠক চলছে বালি কয়লা সহ একাধিক মামলা নিয়ে, আলোচনায় আইপ্যাকও। কে কার সঙ্গে প্রেম করবে ওরা ঠিক করে দেবে, বিজেপিকে তোপ মমতার। কড়া নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা, মোতায়েন 3000 পুলিশ, বিমানবন্দরে বাড়তি তল্লাশি। প্রথমে প্রলোভন, তারপর 11 বছরের কিশোরীকে সিগন্যাল থেকে তুলে ধর্ষণ, ঘটনা জানলে শিউরে উঠবেন। সাক্ষী হয়েও শ্রীঘরে, নন্দীগ্রামের বিজেপি কর্মীর পাশে তৃণমূল, জামিন পেয়ে ঘরে ফিরলেন ইন্দুবালা। শুনানিতে বিডিও অফিস যাচ্ছিলেন 5 সন্তান, ঘরে মৃত্যু হলো বাবার, পাঁচলার পরিবার দুষছে এসআইআরকেই। আইনজীবী নিয়োগের টাকা নেই, জেলে বসে নিজেই নিজের জামিনের সওয়াল করবেন যাবজ্জীবন প্রাপ্ত মাওবাদী অর্ণব দাম। সরস্বতী পুজোর থিমে এসআইআর, বিদ্যার দেবী হয়তো বলছেন আমাকেও ছাড়লি না তোরা। বলে দেওয়া 13 নথির বাইরেও অন্য নথি দিয়েছেন কারা, যাচাই করবেন ইয়ারো, প্রয়োজনে ফের শুনানিতে ডাক, জানালো কমিশন। চোর সন্দেহে ভাটপাড়ায় মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে খুন, অভিযুক্তদের খোঁজে পুলিশ। ভোটার তালিকার সংশোধন ঘিরে তুলকালাম রাজ্য জুড়ে, মমতা প্রশাসনকে কাঠগড়ায় তুলে গর্জে উঠলেন শুভেন্দু। ফারাক্কা রেশ কাটতে নাই কাটতেই এবার ইটাহারে এসআইআর শুনানি কেন্দ্রে ভয়াবহ ভাঙচুর। কেন এত নরম লাইন নিচ্ছে কমিশন, ওয়াকশন নিক। এসআইআর ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন শুভেন্দু। মমতাকে ফের নন্দীগ্রামের লড়াইয়ের চ্যালেঞ্জ শুভেন্দুর, এবার হারবেন 20,000-এ। অনেক হলো আর নয়, বিএলওদের কড়া হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। কাশ্মীরের তুষারপাতকে কাজে লাগিয়ে লুকেছিল কাঠুয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিকে নিকেশ জৈশ জঙ্গি। পশ্চিমবঙ্গে বাঙালিরা নিরাপদ নন, গভীর সংকট থেকে উদ্ধারে চাই পরিবর্তন, মন্তব্য নাড্ডার। জন্মদিনে নেতাজির মূর্তিতে পড়ল নামালা, দায় ঠেলাঠেলি প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরের, তুঙ্গে বিতর্ক।
গয়নার জন্য শাশুড়িকে খুন, গ্রেপ্তার বাড়ির ছোট বউ, ভিন রাজ্যের বন্ধুকেও পাকড়াও করল আসানসোলের পুলিশ। 2 মাস সময় দিলাম আর নয়, সিবিআই চার্জশিট নিয়ে মোহমৈত্রের মামলায় লোকপালকে জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়ে বিধানসভা নির্বাচনের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন। এতে বিজেপির সঙ্গে তার বোঝাপড়া প্রকাশ্যে চলে এসেছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। বৃহস্পতিবার রেজিনগরের নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন বলেন, ভোটে আমি মুখ্যমন্ত্রীর মুখ হব, বিধানসভা নির্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হবে। খেটে খুঁটে পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়েছি, মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে। 100 থেকে 110 আসনে আমি জিতব। একক বৃহত্তম দল আমার পার্টি হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। বস্তুত বিজেপির সঙ্গে তার যে বোঝাপড়া করেই নতুন দল গড়া এবং তৃণমূল বিরোধী আক্রমণাত্মক বক্তব্য পেশ করা, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। জেলা তৃণমূল এমন বক্তব্য শুনে জানিয়েছে, ভরতপুরের ওই বিধায়ক যে বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের অঙ্গুলি হেলনেই চলছে তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের তো প্রমাণ হয়ে গেল বিজেপির বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানা দিবাস্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক। স্কুলে 50% উপর মুসলিম বাচ্চা থাকায় স্কুল কর্তৃপক্ষ আর মমতা পুলিশের যৌথ উদ্যোগে পুজো বন্ধ করে দিল বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সে একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বারাসাত ময়নাগদি স্কুলে। তিনি প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গ এখন কি বাংলাদেশে পরিণত হয়ে গেছে? বিরোধী দলনেতার শেয়ার করা ভিডিওতে একজন যুবককে হাতে ছোট সরস্বতী প্রতিমা নিয়ে বলতে শোনা যাচ্ছে, আমরা মাইনরিটি বলে স্কুলে সরস্বতী পূজা হলো না, করতে দেওয়া হলো না, এই প্রতিমা আমরা বের করে নিয়ে যাচ্ছি রাস্তায় পুজো করব বলে। এরপর কয়েকজন পুলিশকর্মী এসে ওই যুবককে রীতিমতো হুমকে সুরে বলেন, এই তোমাকে বলা তো হলো, ওখানে বলা হলো। যুবক বলেন, তাহলে স্কুলে করা যাবে না? এক অন্য পুলিশকর্মী বলেন, না এখানে করা যাবে না। জানা গেছে উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার ময়নাগুড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিগত 2 বছর ধরে সরস্বতী পুজো বন্ধ, যে কারণে স্থানীয় হিন্দুরা বিদ্যালয়ের বাইরে সরস্বতী পুজো করছিলেন। এবারে তারা বিদ্যালয়ের প্রাঙ্গণে সরস্বতী পুজো করবেন বলে ঠিক করেন, কিন্তু স্কুলের প্রধান শিক্ষিকা মৌ দাস সাপ জানিয়ে দেন যে স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা যাবে না। কিন্তু স্থানীয় কয়েকজন হিন্দু যুবক ছোট ছোট প্রতিমা নিয়ে এসে স্কুলের পুজোর তোড়জোড় শুরু করলে স্কুল কর্তৃপক্ষ থানায় খবর দেয় এবং পুলিশ এসে তাদের স্কুল থেকে সরিয়ে দেয়। এরপর রাস্তার পাশে ইটের স্তূপের নিচে প্রতিমা রেখে পুজোর আয়োজন করা হয় সরস্বতী পুজো বাঁচাও কমিটির ব্যানারে। শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গ এখন কি বাংলাদেশে পরিণত হয়ে গেছে? প্রশ্নটা উঠেই যায় যখন স্কুলের বাচ্চা ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করতে চাইলে স্কুল কর্তৃপক্ষ আর মমতা পুলিশের যৌথ উদ্যোগে সেই পুজো বন্ধ করে দেওয়া হয়। কারণ দেখানো হয় স্কুলে হিন্দু বাচ্চারা সংখ্যালঘু, 50% উপর মুসলিম বাচ্চা রয়েছে, তাই সরস্বতী পুজো করতে দেওয়া হবে না। অবশেষে সেই পুজো করতে হলো রাস্তার ধারে ফুটপাতে। ছোট ছোট বাচ্চাগুলো বাগদেবীর চরণে পুষ্পাঞ্জলি দিল ফুটপাতেই। এই ঘটনাটি ঘটেছে বারাসাত ময়নাগুড়ি স্কুলে। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাংলার রাজনৈতিক সমীকরণ ততই জটিল হচ্ছে। এবার আলোচনার কেন্দ্রে ভরতপুরের সাসপেন্ডেড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নিজেকে এবারের নির্বাচনের এক্স ফ্যাক্টর হিসেবে দাবি করে তিনি এখন বাম কংগ্রেসের সঙ্গে জোট করার স্বপ্নে বিভোর। এমনকি তার লক্ষ্য এখন সরাসরি মুখ্যমন্ত্রীর কুর্সি। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট করে দিলেন যে হুমায়ুন কবিরের পক্ষ থেকে জোটের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। বিমান বসু বলেন, হুমায়ুন কবিররা তো আমাদের সঙ্গে সরাসরি কথা বলেনি, তারা সংবাদ মাধ্যমের মাধ্যমে কথা বলছে। এখনো পর্যন্ত এই বিষয়টি আমাদের আলোচ্য ইস্যুতে আসেনি। বর্ষিয়ান এই নেতার মন্তব্যে পরিষ্কার যে মিডিয়াতে সরব হলেও বাম শিবিরের অন্দরে হুমায়ুনকে নিয়ে এখনো কোনো বিশেষ দল হেলদোল নেই। উল্লেখ্য, হুমায়ুন কবির তার জনতা উন্নয়ন পার্টি নিয়ে ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছেন। তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এতটাই যে প্রয়োজনে বিজেপির পরোক্ষ সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার জল্পনাও উস্কে দিয়েছেন তিনি, যা রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলে দিয়েছে। অন্যদিকে জোটের রাজনীতিতে নয়া মোড় এনেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শহীদ মিনারের সভা থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন বাম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়তে প্রস্তুত তার দল। নওশাদের কথায়,
তৃণমূল এবং বিজেপি উভয়কেই বাংলা থেকে হটাতে হবে। যারা সংবিধান ও গণতন্ত্রকে মান্যতা দেয় তাদের সঙ্গেই আমরা থাকব। সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকেও তৃণমূল ও বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে হুমায়ুন কবিরের আবেদন ঝুলে থাকলেও নওশাদের প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে বামফ্রন্ট। সরস্বতী পুজোয় দুই দলের মধ্যে সংঘর্ষ, আর তা ঘিরে একেবারে রণক্ষেত্রের আকার নিল দিনহাটা কলেজ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু তাই নয়, একটা সময় পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতেও দেখা যায় পুলিশকে, যা নিয়ে দিনহাটা কলেজের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যান্য বছরের মতোই এবারও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল দিনহাটা কলেজে, জেলার অন্যতম বড় কলেজ এটি। ফলে বহু ছাত্রছাত্রী সেখানকার পুজো দেখতে ভিড় জমান। সঙ্গে চলে আড্ডা, খাওয়া দাওয়া। মহা ধুমধামের সঙ্গে দিনহাটা কলেজ চত্বরেও চলছিল সরস্বতী পুজো। সকাল থেকে নির্বিঘ্নে অনুষ্ঠান চললেও বেলা গড়াতেই বদলে যায় ছবিটা। পড়ুয়াদের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। ঘটনার সময় অনেক মানুষের ভিড় ছিল। অভিযোগ, ঠিক তখনই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা নিয়ে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। বাঁকুড়ার ওন্দার নন্দনপুর গ্রামে এক বিজেপি কর্মী তাপস বারিকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সপরিবারে ওই কর্মীকে পুড়িয়ে মারার হীন চক্রান্ত করেছিল। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে বিরোধী কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের এমন হিংসাত্মক আচরণের বিরুদ্ধে এবং বিরোধী কর্মীদের সুরক্ষায় সরব হয়েছে পদ্ম শিবির। তারা জানিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এক কর্মসূচিতে তিনি জানান, স্থানীয় বিধায়ক অমর শাখা পুরো বিষয়টি তদারকি করছেন এবং দলীয়ভাবে পরিবারের পাশে থাকা হবে। শুভেন্দু অধিকারী আরও স্পষ্ট করে বলেন যে, এই ঘটনার বিচার চেয়ে পুলিশ প্রশাসনের উপর তারা প্রবল চাপ সৃষ্টি করবেন। একই সঙ্গে আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন তিনি। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি বিধায়ক এবং অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত বুধবার রাতে তার দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরি সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন যে গত 5 বছর ধরে তাদের সম্পর্ক রয়েছে, যদিও সেই পোস্ট 24 ঘন্টার মধ্যেই মুছে ফেলা হয়। আর এর মধ্যেই সামনে এসেছে একটি পুরনো ছবি, যেখানে দেখা যাচ্ছে যে ঋত্বিকা হিরণকে ভাইফোঁটা দিচ্ছেন। আর সেই ছবি ঘিরে এই প্রশ্ন তুলেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তার দাবি যে 2021 সালের নভেম্বর মাসে যদি ঋত্বিকা হিরণকে ভাইফোঁটা দিয়ে থাকেন, তাহলে তাদের 5 বছরের প্রেমের সম্পর্কের দাবি কিভাবে সত্য হয়। অনিন্দিতার বক্তব্য যে ছবিটি হিরণের খড়গপুরের বাড়িতেই তোলা। তার কথায়, ভাই হিসেবে ভাইফোঁটা দেওয়ার পরে আবার সেই ব্যক্তিকেই বিয়ে করা অত্যন্ত লজ্জাজনক। বিষয়টা ভাবতেই কেমন অস্বস্তি লাগছে। অনিন্দিতা জানিয়েছেন যে গত কয়েক বছর ধরে হিরণ নিয়মিত খড়গপুর এবং কলকাতার বাড়ির মধ্যে যাতায়াত করতেন। তাদের মধ্যে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কখনোই ছিল না। এমনকি 2024 সালে তারা বিদেশ সফরেও গিয়েছিলেন বলে দাবি অনিন্দিতার। সেই সময়ই প্রথম ঋতিকার সম্পর্কে কানাঘুষো শুনেছিলেন তিনি। তবে তখন হিরণ তাকে বলেছিলেন যে ঋতিকা নাকি তাকে ভয় দেখাচ্ছেন। স্বামীর কথায় বিশ্বাসও করেছিলেন প্রথম স্ত্রী। কেন এখনও 23শে জানুয়ারিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হলো না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর সহ দেশের সার্বিক পরিস্থিতিকে ব্যাখ্যা করতে গিয়ে মমতা বলেছেন, এটা কৌরব পক্ষের সঙ্গে লড়াই, মানবিকতার সঙ্গে দানবিকতার লড়াই। রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি ভিডিও থেকে নেওয়া। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর মঞ্চ থেকেও এসআইআর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত ধর্মতলার কর্মসূচি থেকে মমতা এই প্রশ্ন তুললেন, নেতাজি বেঁচে থাকলে তাকেও কি হিয়ারিংয়ে ডাকা হতো? ইতিমধ্যেই নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু শুনানিতে ডাক পেয়েছেন। সেই প্রসঙ্গও জুড়ে দেন মুখ্যমন্ত্রী। এসআইআর আতঙ্কে মৃতদের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে শুক্রবার ফের নিশানা করেন মমতা। বলেন, এত মানুষ মারা যাচ্ছেন, প্রায় 110 জনের মৃত্যু হয়েছে, রোজ আতঙ্কে 3-4 জন করে আত্মঘাতী হচ্ছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না? কেন্দ্রীয় সরকারকে দায় নিতে হবে। পার্টির নাম না হয় নাই বললাম, যেহেতু কর্মসূচিটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের, তাই সেই মঞ্চ থেকে বিজেপি শব্দটি উল্লেখ করেননি মমতা। কিন্তু ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন কি বলতে চাইছেন তিনি। দেশের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ভারতের ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মনীষীদের অসম্মান করা হচ্ছে, ভাষার প্রতি অসম্মান চলছে।
দেশের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তার কথায় ভারতের ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মনীষীদের অসম্মান করা হচ্ছে, ভাষার প্রতি অসম্মান চলছে। সেই সঙ্গে জুড়ে দেন নেতাজির প্রসঙ্গ। মমতা বলেন, নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, জেনে বুঝে সেটা তুলে দেওয়া হয়েছে। তার বদলে তৈরি করা হয়েছে নীতি আয়োগ, সেটা খায় না মাথায় দেয় কেউ জানে না। এসআইআর এর কাজের দায়িত্বে থাকা ইআরওকে পাঠানো চিঠিতে মনিরুল জানান, নির্বাচন কমিশন তাদের আধিকারিক এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি সর্বদা সংবিধান মেনে চলেন এবং আইনের শাসনে বিশ্বাস করেন। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের চিঠি, প্রশাসনকে নির্বাচন কমিশনের প্রতি তিনি শ্রদ্ধাশীল, সংবিধান মেনে চলেন। এসআইআর প্রক্রিয়া ভণ্ডুলের কোনো উদ্দেশ্য ছিল না। গত 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসের সামনে যা বলেছিলেন তা মত প্রকাশ মাত্র। এসআইআর শুনানি কেন্দ্রে হামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম লিখিতভাবে কথায় জানালেন ইআরওকে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করার নির্দেশ দেওয়ার পরে জঙ্গিপুর মহকুমা প্রশাসনকে চিঠি পাঠালেন ফারাক্কার বিধায়ক। শুক্রবার এসআইআর এর কাজের দায়িত্বে থাকা ইআরওকে পাঠানোর চিঠিতে মনিরুল জানান, নির্বাচন কমিশন তাদের আধিকারিক এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি সর্বদা সংবিধান মেনে চলেন এবং আইনের শাসনে বিশ্বাস করেন। তবে কোথাও হয়তো শব্দ চয়ন ভুল হয়েছিল। গত 14 জানুয়ারি ফারাক্কার বিডিও অফিসের সামনে যা বলেছিলেন তা নির্বাচন কমিশনের মর্যাদা নষ্টের উদ্দেশ্যে বলেননি। ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করাও তার উদ্দেশ্য নয়। তার বক্তব্য আদতে এসআইআর নিয়ে সাধারণ মানুষের মতামত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার প্রক্রিয়া মানুষের সুবিধার জন্য এবং ভোটাধিকার ঠিকভাবে প্রয়োগ করার জন্য, যা সুপ্রিম কোর্টও বিবেচনা করেছে। চিঠিতে মনিরুল লেখেন, আমার বক্তব্যে কোনো খারাপ উদ্দেশ্য, উস্কানি বা আইন ভাঙার চেষ্টা ছিল না। যদি কেউ ভিন্ন অর্থ করে থাকেন তবে তা আমার অনিচ্ছাকৃত। আমি সবসময় প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত এবং তাদের দেওয়া সমস্ত আইনসম্মত নির্দেশ মেনে চলব। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে কোনো রকম অশান্তি বা হিংসা বরদাস্ত করা হবে না। আইন শৃঙ্খলার অবনতি, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের ওপর হুমকি বা হামলার ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে, এমনই করার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। চিঠিতে রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের 19 জানুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন কোনো শুনানি কেন্দ্রে বা সরকারি দপ্তরে আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই এফআইআর এর কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং সিও দপ্তরে। চিঠিতে আরও বলা হয়েছে, যদি হিংসা বা সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা চলতেই থাকে তবে ওই সংক্রান্ত শুনানি অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখতে হবে। পরবর্তী শুনানি শুরু করা যাবে শুধুমাত্র রাজ্যের সিওর অনুমোদন সাপেক্ষে। এখানেই শেষ নয়, সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, এই ধরনের ঘটনায় এফআইআর দায়ের করতে দেরি হলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে প্রতিকূল সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে কমিশনের তরফে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশনের জারি করা মেমো অনুসারেই এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। ভিন রাজ্যে কাজে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ। এই ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তাল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। কিন্তু পরিযায়ী শ্রমিকের মৃত্যুর 1 সপ্তাহ পরে এখনও ঝাড়খণ্ড পুলিশ জানালো আলাউদ্দিন শেখের গণপিটুনিতে মৃত্যু হয়নি, তিনি আত্মহত্যা করেছেন। পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে গত সপ্তাহ থেকেই অশান্ত বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশ। এই দিয়ে ভাঙচুর, পুলিশ এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে, যার প্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। এমনকি পরিযায়ী শ্রমিকের মৃত্যু রহস্য জানার জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও ফোন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন সোরেন জানিয়ে দিয়েছিলেন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে ঝাড়খণ্ড পুলিশ। অবশেষে শুক্রবার 23 জানুয়ারি আলাউদ্দিন শেখের ময়নাতদন্তের রিপোর্ট। সেখানে উঠে এসেছে তার মৃত্যুর কারণ, যেখানে উল্লেখ করা হয়েছে জীবিত অবস্থায় গলায় ফাঁস লাগানোর ফলে তার মৃত্যু হয়েছে। কোনো গণপিটুনির প্রকোপে মৃত্যু হয়নি বেলডাঙ্গার শ্রমিকের, কারণ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের পালামৌ জেলার বিশ্রামপুর থানা এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন আলাউদ্দিন। পেশায় তিনি পুরনো বাসনের বদলে নতুন বাসন ফেরি করতেন। গত বৃহস্পতিবার ভাড়া ঘর থেকে আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তখন রটে যায় ভিন রাজ্যে বাঙালি শ্রমিকের উপর হামলা হয়েছে। এরপরেই আলাউদ্দিনের পরিবার দাবি তোলেন যে তাদের ছেলেকে পিটিয়ে মেরে পরে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই খবর আলাউদ্দিনের গ্রামে পৌঁছতেই শোরগোল পড়ে যায়। তা নিয়েও রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙ্গা। দফায় দফায় পথ অবরোধ, বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।
যা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। তবে শাসক দলের তরফে নিহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু এখন শোনা যাচ্ছে তা যা নিয়ে এত বিক্ষোভ। অর্থাৎ আলাউদ্দিনের মৃত্যু গণপিটুনিতে নয়, বরং আত্মহত্যা করেছেন তিনি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, এমনকি তার দেহ উদ্ধারের আগে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।